নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো, তার উপরে রিয়াকশন দেবো। দেখুন প্রতিবেদনটা কেন দেখাচ্ছি। রিসেন্টলি আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ভালো নেই। এতে বাংলাদেশ এটা কি করে, ভারতে যাই ঘটুক না কেন বা ভারতের আশেপাশে যেখানে ভারতের লিঙ্ক রয়েছে তার ঘটনা নিয়ে তারা কিন্তু ভারতকে দোষারোপ করে বা ভারতের সঙ্গে কিন্তু তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কেমন ভাবে? যেটাই ভারতের সাপোর্ট নেওয়ার কথা সেখানে কিন্তু তারা ভারতের সাপোর্ট নেয় না, তারা কি করে, ভারতের বিপক্ষে চলে যায়। আজকে এমনটাই পরিস্থিতি হয়েছে। দেখুন গতকালকে মায়ানমারের যে আমাদের নাগাল্যান্ডের সাইডে যে বর্ডারটা রয়েছে, সেখানে কিছু বিদ্রোহী গোষ্ঠী ছিল যারা ভারতের অশান্তি ছড়ানোর একটা চেষ্টা করে, বহুদিন থেকে চলে আসছে। তাদেরকে ভারত সরকার কিন্তু ব্যান করেছে, সেই সমস্ত গোষ্ঠীগুলোকে ভারত সরকার কিন্তু ব্যান করেছে। তারা এখন মায়ানমারের এলাকার দিকে তাদের যে ঘাঁটি গড়ে তারা কিন্তু ওখানে রয়েছে। আর সেই জায়গায় যেভাবেই হোক সেখানে এয়ার স্ট্রাইক হয়েছে এবং সেসব এরিয়াগুলোকে ধ্বংস করা হয়েছে। সকলের নিশানা এখন ভারতের দিকে, কিন্তু ভারত সরকারের তরফ থেকে বা ভারতের যে ডিফেন্সের তরফ থেকে কিন্তু এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। বা শোনা যাচ্ছে যে ভারত এবং মায়ানমারের যে সেনাবাহিনী, তাদের মধ্যে মিলিত একটা সংগঠন মিলে তাদের মধ্যে মিলিত একটা মহড়া চালায় এবং এই ঘটনাটা সম্পূর্ণ করে। এখানে দেখুন বিদ্রোহী গোষ্ঠীটির জন্য এখন কিন্তু মায়ানমার বিরাট ভাবে প্রভাবিত হয়েছে। মায়ানমারের সেনা শাসন রয়েছিল, সেই সেনা শাসনের হাত থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাছাড়া আরো বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদের হাত থেকে সেনাদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েছে, তারা বিভিন্ন এরিয়া দখল করে ফেলেছে। এই সমস্ত কিছু হয়েছে মায়ানমারে। আর এটা আমাদের ভারতেও করার জন্য কিন্তু বাংলাদেশ বিশালভাবে মদত দিচ্ছে বা বিশালভাবে আর্থিক সহযোগিতা করে। আপনারা সকলেই জানেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে এসেছিল, তখন প্রথমেই তিনি বলেছিলেন যে বাংলাদেশ যদি অশান্তিতে থাকে তাহলে কিন্তু ভারতের 7 সিস্টারকেও তারা শান্তিতে থাকতে দেবে না। আর আসার পরেও কিন্তু বেশ বড় বড় ঘটনা ঘটেছে। বাংলাদেশের সেই সমস্ত ব্যক্তিদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে জেল থেকে, যারা আমাদের এই 7 সিস্টারকে অশান্ত করার জন্য বিশালভাবে দোষারোপ বা বিশালভাবে তাদেরকে নাম পাওয়া যায়। তারা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। এর আগে শেখ হাসিনা সরকার তাদেরকে অ্যারেস্ট করেছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে কিন্তু বেশ কিছু মানুষকে এগুলো বাইজ্জত বড়ি করে দিয়েছে, মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এক কথা বলা যেতে পারে। আর তারা যেন নেক্সট টাইম আবার ভারতে এসে ভারতের এই সমস্ত রাজ্যগুলোকে অশান্ত করতে পারে, সেটার ব্যবস্থা তিনি করেছিলেন আর কি। তো আজকে এই দেশ টিভি নিউজের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। তাদের কথার ধরনটা শুনবেন শুধুমাত্র, তারা কি বলতে চাইছে একবার দেখুন। দেখলে আপনার অটোমেটিক্যালি শরীরের মধ্যে একটা আগুন জ্বলে উঠবে। তো দেখুন, দেখার পরে যা বলার সেটা আমি বলছি, তার আগে আপনারা একবার ভিডিওটা দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি মনের মধ্যে কোনো রকম ফিলিংস কাজ করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, সেখানে গিয়ে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আপনার যা মনে হয়। তো চলুন প্রতিবেদনটা দেখে আসি। সেভেন সিস্টার্সের স্বাধীনতা চাওয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফাকে দীর্ঘকাল ধরে দমনে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। এরই জেরে রোববার মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের শতাধিক ড্রোন হামলায় সংগঠনটির অন্তত 4টি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে উলফা। এতে হতাহত হয়েছে অনেকেই। নিষিদ্ধ সংগঠনটির অভিযোগ, মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ড্রোন হামলায় নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। একই সঙ্গে মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি পিএল এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্ট আরপিএফ এরও কয়েকজন সদস্যও হতাহত হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। একই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মাহেন্দ্র রাওয়াত জানান, মিয়ানমারের এমন অভিযানের পেছনে সেনাবাহিনীর কোনো হাত নেই। তবে মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করাতে সশস্ত্র সংগঠনগুলোর হাত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। আসামের বিদ্রোহী সংগঠন উলফা 7 সিস্টার্সকে স্বাধীন করতে কয়েক দশক ধরে লড়াই করে আসছে। সশস্ত্রভাবে সক্রিয় হওয়ার পর 1990 সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। তো দেশ টিভির নিউজে প্রথমেই কি বললো শুনেছেন তো? প্রথমে যেটা বললো যে 7 সিস্টারকে স্বাধীন করার উদ্দেশ্যে। ভাই, স্বাধীন করা 7 সিস্টার হচ্ছে ভারতের একটা অংশ,
উত্তর পূর্ব ভারতের এই 7টি রাজ্য মিলে হচ্ছে সেভেন সিস্টার। সেটা কোনো একটা রাজ্য বা একটা অঞ্চল বা একটা যে কোনো একটা জেলা নিয়ে তৈরি নয় বাংলাদেশের মতো। সেটা 7টা রাজ্য নিয়ে, যা যদি এক জায়গায় করা হয় তাহলে ওরকম 3টে বাংলাদেশ হবে। তো সেই 7টা রাজ্যকে বলছে স্বাধীন করবে। 7টা রাজ্যের মধ্যে তো সমস্ত রাজ্যের 90% তো 95% মানুষ, 99% বলবো, তারা চায় যে তারা ভারতের বাসিন্দা হয়ে থাকবে এবং ভারতের সঙ্গে থাকবে, তারা স্বাধীন হতে চায় না। এই যে 0.5 বা 1% মানুষ রয়েছে যারা বাংলাদেশের মতো চাটুকার আর কি, বাংলাদেশের মতো দেশের চাটুকার বা চীন বা অন্যান্য দেশের চাটুকার হয়ে ওখানে বসে রয়েছে, তারাই এই ধরনের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেছে। আর এই বিদ্রোহী গোষ্ঠীকে কিন্তু ফান্ডিং করছে আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান যারা রয়েছে তাদের হাত দিয়েই হচ্ছে। আমরা জানি এটা কারা করছে আর কি। এটা বিদেশ থেকে এর বিরাট একটা ফান্ডিং আসছে। যে কোনো জঙ্গি সংগঠনের জন্য, যে কোনো আতঙ্কী সংগঠনের জন্য বিদেশি ফান্ডিং অবশ্যই দরকার, না হলে এদের টাকা পয়সা আসবে কোথা থেকে? না হলে কি ইউনুস অত মুখের উপরে বলতে পারে যে আমাদের বাংলাদেশ অশান্ত হলে আমরা সেভেন সিস্টারকেও শান্ত থাকতে দেব না? ভাই, সেভেন সিস্টারকে শান্ত থাকতে দেবে না, ঠিক আছে, মেনে নিচ্ছি। তাহলে কি নেক্সট এইরকম একটা স্ট্রাইক, এই যে 100টা ড্রোন দিয়ে মায়ানমারে যে করা হলো, সেটা ভারত সরকার তো বলেছে যে আমরা করিনি, মানে ভারতের ডিফেন্স থেকে বলা হয়েছে যে আমরা করিনি, কিন্তু এটা কে করলো সেটা তো খোঁজ এখনো পর্যন্ত কেউ পাবে না। নেক্সট টাইম কি এই ধরনের কথাবার্তা বললে বাংলাদেশের কোনো বর্ডারে এরকম স্ট্রাইক হতে চলেছে কি? বাংলাদেশের একটু সতর্ক হওয়া উচিত মনে বলছে। দেখুন, ওদের যেরকম বিহেভিয়ার না, তাতে এইটা করলে আমরা কিন্তু অবাক কিছু হব না। ওরা যে ধরনের মেন্টালিটি এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে, তাতে এইরকম করলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। আজকে দেখুন, যতটা সম্ভব মায়ানমার সরকার কোনো রকম কথা বলেনি, ভারত সরকার কোনো রকম কথা বলেনি। তার মানে আমরা এটা বুঝছি কি, যে মায়ানমার এবং ভারতের সরকার পক্ষ থেকে বা ডিফেন্সের পক্ষ থেকে যত সম্ভব দুজনের পক্ষ থেকেই একটা যৌথভাবে কোনো কিছু প্রক্রিয়া করা হয়েছে, যে কারণে এই জিনিসটা সফল হয়েছে। দুটো সরকারের পক্ষ থেকে যৌথভাবে কিছু করা হয়েছে, যে কারণে এই জিনিসটা সফল হয়েছে। না হলে মায়ানমারের বুকে গিয়ে যদি ড্রোন স্ট্রাইক হয়, মায়ানমারের বুকে গিয়ে যদি কোথাও কোনো একটা দেশ, যে কোনো একটা দেশ অন্য কোনো দেশে গিয়ে যদি অ্যাটাক করে, আর সেটাকে কি ভারত সরকার বা অন্যান্য সরকার চুপ করে শুনবে? যদি ধরুন মায়ানমার ভারতে এসে অ্যাটাক করলো, আর যদি ভারতের সরকারের মানে কোনো রকম ইনফরমেশন না থাকে সরকারের কাছে, তাহলে পরে সরকার চুপ করে থাকবে? থাকবে না। মায়ানমারের ভিতরে গিয়ে অ্যাটাক করছে যদি ভারতই করে থাকে, তাহলে নিশ্চয়ই মায়ানমারের সব মানে একটা দুটো দেশের যৌথভাবে করা হচ্ছে। না হলে তো এতক্ষণ 2 দিন হয়ে গেল প্রায়, মায়ানমার তো কোনো না কোনো একটা নিউজে দিতই, তারা বলতোই যে ভারত ইলিগাল ভাবে এটা করেছে, তাই না? তাই বাংলাদেশি, তোমরা বেশি কথা না বলে একটু চুপ হয়ে যাও। নেক্সট এই ধরনের স্টেপ যেন তোমাদের উপর না হয়ে যায়, খুব সাবধান। প্রথমত আমি বলবো যে এই যে যে চ্যানেলগুলো রয়েছে না, এই ধরনের চ্যানেলগুলোকে, বাংলাদেশের যে চ্যানেলগুলো কথা বলছি আমি, এই চ্যানেলগুলোকে আমাদের ইন্ডিয়াতে ব্যান করা উচিত। সম্পূর্ণ যে পাকিস্তানে যেমন চ্যানেলগুলো ছিল ব্যান করা হয়েছিল, ঠিক ওই রকম ভাবে ব্যান করা উচিত। বাংলাদেশের এইসব চ্যানেলের মানে এই উল্টোপাল্টা কথার জন্যই কিন্তু আজকে বাংলাদেশ মরতে চলেছে, এক কথায় বলা যেতে পারে। তাদের নিউজ তো কিছু নেই, তাদের অ্যাকচুয়ালি তারা সঠিকভাবে কোনো নিউজ করে না। ইন্টারন্যাশনালি তাদের রিপোর্টিং করার মতো কোনো যোগ্যতাই নেই। আমি এর আগেও বলেছি, এখনো বলছি। তারা শুধুমাত্র কি দেখে, যে ভারত ওই করলো, ভারত ওই করলো, যেটা দিয়ে মানে ভারতকে জড়িয়ে নিয়ে যে কোনো একটা নিউজ পাবলিশ করলে কি হয়, সেটা কি ভারতের লোক দেখে যে বাংলাদেশের লোক এই বলছে, তাই বলে আমরা দেখি একটু একটা মানে যে কোনো একটা রিমার্ক তৈরি করবে, যে কোনো একটা কন্ট্রোভার্সি তৈরি করবে, তাহলে আমরা দেখবো, তাদেরকে জবাব দেবো, তাই তাদের একটা ইনকাম হবে। ভাই, সেসব ইনকাম তো হবেই, আস্তে আস্তে এই পাকিস্তানের মতো একদিন ব্যান হয়ে যাবে তোমরা। সেভেন সিস্টার ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সারা জীবনের জন্য থাকবে। কোনো দেশের ক্ষমতা নেই এটাকে আলাদাভাবে কিছু করে নেবে। হ্যাঁ, এই জঙ্গি সংগঠন হবে, এইরকম ভাবে তারা মরবে, সোজা কথা। যত জঙ্গি সংগঠনই থাকুক না কেন, আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে তাদের কিন্তু চোখ এইভাবে তুলে নেওয়া হবে। আজকে 1 জন 10 জন 20 জন যেভাবেই হোক না নিহত হয়েছে, আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে। আর যদি তারা বলে যে আমরা এর নেব রিয়াকশন, মানে আমাদের যে অ্যাকশনটা হলো তার রিয়াকশন নেব, তারা যদি বলে থাকে, তাহলে সেই রিয়াকশন নেওয়ার আগেই যেন তাদের
উটপাটাং না হয়ে যায়। যাই হোক বন্ধুরা, দেখুন বাংলাদেশের এই ধরনের নিউজ পাবলিশ করার পিছনে কি অর্থ রয়েছে আমরা সেটা বুঝে উঠতে আমাদের সেটা বোঝার কোনো দরকার নেই। বুঝে উঠতে পারলেও আমরা বুঝবো না, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, বলে না যে আমাদের ভারতের অনেক সময় দেখবেন কিছু কিছু রিলসে আমি কিছু দেখতে পাই, যে কমেডি দেখতে পাই, কেমন ধরনের যে একটা মানুষ তার বগলে এইভাবে নাক দিয়ে শোকার পরে যেমন দুর্গন্ধ লাগে না, এক্স্যাক্টলি ঠিক সেরকম বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতের সেই বগলের তলায় রয়েছে। আর ওই বাংলাদেশের দিকে তাকালেই যেন কেমন একটা দুর্গন্ধ লাগে। মানে তাদের মুখ থেকে, তাদের কার্য, যে কোনো রকম কাজ কর্ম থেকে, সমস্ত কিছু থেকে যেন একটা দুর্গন্ধ বেরিয়ে আসে। আজকে যে কোনো কিছু বললে তারা ভারতের বিপক্ষে বলে, অন্য দেশের পক্ষে বলে। ওই যে একটা কলা মামুনি ছিল না, বলেছিল যে ভারতের বিপক্ষে যদি কলা গাছেরও খেলা হয় তাহলে আমরা কলা গাছকে সাপোর্ট করবো। তো এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আর কি। মানে সন্ত্রাসবাদী একটা সংগঠন, তাদের তারা যদি ভারতের বিপক্ষে কথা বলে তাহলে আবার বাংলাদেশ ওই সন্ত্রাসবাদী সংগঠনকে সাপোর্ট করবে। মানে এমন একটা ভাব দেখুন। আসলে তো ওরাই তো হচ্ছে জেহাদি মনোবৃত্তির যত সব মানুষ, আর ওরাই তো হচ্ছে ওখান থেকে সন্ত্রাস তৈরি হচ্ছে বাংলাদেশে। এখন বর্তমানে পাকিস্তান বাদ দিলে বাংলাদেশ হচ্ছে সন্ত্রাসের গড়, একদম ঘাঁটি। আপনি ইরান, আমেরিকা, যেখানে যাই ঘটুক না কেন তার গড় হবে এই বাংলাদেশ। আমি বুঝতে পারছি, কারণ যে রাস্তায় চলেছে না, এখন তো শিল্প প্রতিষ্ঠান সমস্ত কিছু বন্ধ হতে চলেছে। ওখানকার লোকালসরাই বলে, শিল্পপতিরাই বলে যে আগামী দিনে বাংলাদেশের শিল্প সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাই ওখানে একমাত্র শিল্প তৈরি হবে, সেটা হচ্ছে সন্ত্রাসের শিল্প, আতঙ্কবাদের শিল্প, জঙ্গি বাহিনীর শিল্প। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই যে মায়ানমারে যে ঘটনা ঘটালো, আর এই যে বিদ্রোহী গোষ্ঠীদেরকে যেভাবে ধ্বংস করলো, তাতে কার হাত রয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমরা সকলেই জানি কার হাত রয়েছে, কিন্তু এটা স্বীকার করা বা এটাকে প্রুভ করার মতো ক্ষমতা কিন্তু কারণ নেই। যাই হোক, ভিডিওটা দেখবেন আপনারা, আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বাংলাদেশিদের সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখুন, সেটা ভালো খারাপ যাই হোক না কেন। আপনাদের কমেন্ট পড়ার অনেক আমার ইচ্ছা থাকে, আমি পড়ি, যতটা সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলে অনেক মানুষ এই ভিডিওটা দেখবে আর বাংলাদেশিদেরকে উচিত জবাব দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।